শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ওয়েভস ভিএফএক্স চ্যালেঞ্জ ইস্ট জোনাল রাউন্ড, কলকাতায় জুট র মেটেরিয়াল ব্যাংকের সূচনা, বিশ্ব উষ্ণায়ন আটকাতে সৌর বিদ্যুতে জোর দিচ্ছে সরকার, সাধুবাদ জানালেন বিজ্ঞানী ও পরিবেশ কর্মীরা, এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত ঢাক শিল্পী গোকুলচন্দ্র দাসের স্বপ্নকথা। কন্টেন্ট তৈরির জগতে এক নতুন দিক আনতে চলেছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস সম্মেলন। 1 থেকে 4 মে পর্যন্ত মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে মূল পর্ব। ভিএফএক্স, কমিক্স, ভার্চুয়াল রিয়ালিটি সহ একাধিক বিষয় থাকছে ফাইনালে। ওয়েভস ভিএফএক্স চ্যালেঞ্জ ইস্ট জোনাল রাউন্ড গত শুক্রবার অনুষ্ঠিত হয় কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। তথ্য সম্প্রচার মন্ত্রক ও আবাইয়ের ব্যবস্থাপনায় ইস্ট জোনাল রাউন্ডের 17টি ভিএফএক্স এন্ট্রি থেকে স্টুডেন্ট ক্যাটাগরিতে 2টি এবং প্রফেশনাল ক্যাটাগরিতে 1টি ভিএফএক্স কন্টেন্ট চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হয়। জুরি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকিটুন স্টুডিও প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার নিলয় কান্তি বিশ্বাস এবং অ্যানিমেটোজোনের ফাউন্ডার ডিরেক্টর শুভ্র চক্রবর্তী। নিলয় কান্তি বিশ্বাস আকাশবাণীকে জানালেন, ওয়েভস সম্মেলন বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরিকে উৎসাহিত করে চলেছে। এটা ভারতবর্ষের অন্যতম বৃহত্তর একটা ডিজিটাল সেমিনার। এখানে মুভি, অ্যানিমেশন, সং, মিউজিক, থিয়েটার সবার একটা কম্বিনেশন একটা সেমিনার হবে, এবং যেখানে ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল প্লাস আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার মোদি, স্টার অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর এবং বিদেশ থেকে অনেক বৃহত্তর সেলিব্রিটি ফিল্ম মেকার এনারা আসবেন। এবং এটা যেটা হবে, এটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম একটা ডিজিটাল ট্রেড সেন্টারের মতো হবে, যেখানে প্রফেশনাল এবং স্টুডেন্টরা তাদের কাজগুলোকে নেটফ্লিক্স, অ্যামাজন, জিও এদের দেখাতে পারবে, এবং এদের যদি সিলেক্ট হয় এই কাজগুলো হয়তো তারা প্রডিউস করবে। এবং বিভিন্ন ধরনের যারা রাইটার, যারা প্রডিউসার এখানে আসবেন। এখানে একটা বিভিন্ন প্রোডাকশন হাউস এবং ইন্ডিয়ান কালচারের একটা সংমিশ্রণ হবে। ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ফর ফিল্ম মেকার অ্যান্ড প্রডিউসার। আমি এটাকে খুব অভিনন্দন জানাই। শুভ্র চক্রবর্তী বলেন, সরকার সৃজনমূলক বিভিন্ন বিষয়ে নানান সংস্থাকে সঙ্গে নিয়ে ওয়েভসের আয়োজন করেছে। এই ওয়েবসে প্রমোশনের জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা বিভিন্ন অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্টুডেন্টদের একটা ফিল্ম কম্পিটিশন বিভিন্ন সাবজেক্টের ওপরে এভিজিসির একটা কম্পিটিশন আয়োজন করার জন্য, এবং অ্যাবাই সেই প্রোগ্রামটা কন্ডাক্ট করে ফর ভিএফএক্সের জন্য। ভিএফএক্স স্টুডেন্টদের তারা ফিল্ম তৈরি করবে এবং সেখানে কম্পিটিশন হবে, তারপরে সেটা সিলেকশন হবে এবং সেখানে আমরা তাদেরকে প্রাইজ দেবো। সো দিস অল আর প্রমোশন দিস। সো এখানে 8 ঘন্টার একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে, সেখানে তাদেরকে লাইব্রেরি প্রোভাইড করা হয়েছিল, এবং সেখানে তারা 8 ঘন্টার মধ্যে সেই চ্যালেঞ্জটা নিয়ে তারা ফিল্ম তৈরি করে, এবং প্রায় অ্যাবাভ 1000 এন্ট্রিজ পড়েছিল। সেখান থেকে 500 শর্ট সিলেক্টেড হয়, এবং সেখান থেকে 17টা ফিল্ম আমরা বেছে নিয়েছি। তো আজকে আমরা তাদেরকে কংগ্রেচুলেট করব, এবং এই ফিল্মগুলো সামিটে দেখানো হবে। তো আজকে আমরা SRFTIতে এসেছি সেই কারণেই, স্টুডেন্টদের সঙ্গে মিট করার জন্য, তাদের ফিল্ম দেখানোর জন্য। সব মিলে ইটস এ গ্রেট ডে। সরকার পাটজাত পণ্যের উৎপাদন 2 থেকে 3 লক্ষ টন পর্যন্ত বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতার ICAR এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সংস্থায় জুট র মেটেরিয়াল ব্যাংকের উদ্বোধন করে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, বর্তমানে প্রায় 1,15,000 মেট্রিক টন পাটজাত পণ্যের উৎপাদন হয়। জুট র মেটেরিয়াল ব্যাংক প্রসঙ্গে মন্ত্রী জানান, এই ব্যাংক থেকে মহিলারা সহজেই কম পয়সায় পাটের কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। नरेंद्र मोदी जी हुनर पर ध्यान दे रहे हैं। हुनर मतलब स्किलिंग, और ये स्किलिंग जब हो
तो हमारी दीदी को, महिलाओं को सस्ते दर पर कम क्वांटिटी में भी वो रॉ मटेरियल लेना चाहें, ये रॉ मटेरियल बैंक होगा। और जब रॉ मटेरियल बना लेंगे तो यहाँ पर वो डिस्प्ले भी कर सकती है। ये आने वाले दिन में हमारा लक्ष्य है कि जो जूट के किसान हैं 40 लाख और 4 लाख लेबर हैं, उनके आमदनी को बढ़ावा कैसे मिले किसान को और लेबर को। ये तब होगा जब इसका डाइवर्सिफिकेशन होगा, हैंडीक्राफ्ट में जाएगा, हैंडलूम में जाएगा। आपने देखा साड़ियाँ बनी हुई है, तो ये जब होगा तो स्वाभाविक है अभी बोरा बनाते जो 1.25 लाख रुपए टन बेच, हमारा लक्ष्य है कि 2 लाख 3 लाख रुपए टन तक जाए प्रोडक्ट बन करके, और आमदनी भी बढ़े किसानों की भी। অচিরাচরিত শক্তির উৎস থেকে 2030 সালের মধ্যে 3 লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে ভারত সরকার। সেদিক থেকে রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে শুরু হওয়া সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং আরও কিছু এরকম বিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্যাবিনেট সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজ্ঞানী ও পরিবেশ কর্মীরা। তাদের পরামর্শ, নির্ধারিত সীমায় পৌঁছতে পুরনো ছোট ছোট কেন্দ্রগুলির রক্ষণাবেক্ষণ প্রয়োজন, সেই সঙ্গে আরও পরিকল্পিত উদ্যোগ দরকার বললেন ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য শান্তিপদ গণচৌধুরী। এইরকম ধরনের ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলে আমাদের যে টার্গেট আমরা ফিক্স করেছি যে ক্লাইমেট চেঞ্জকে অ্যারেস্ট করার ব্যাপারে, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। যেটা হয়েছে সেটা ভালো, এবং আগামী দিনে পরিবেশকে রক্ষা করা এবং ক্লাইমেট চেঞ্জ থেকে যদি আমরা সেই সমস্যা থেকে যদি পৃথিবীকে বাঁচাতে চাই, আগামী দিনে আমাদের সৌর বিদ্যুৎ এবং অন্য রিনিউয়েবল এনার্জি বা বিকল্প শক্তি বিদ্যুতেই যেতে হবে, এবং সেটাই টার্গেট। তো আমাদের যেটা প্রাইম মিনিস্টারের যে টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে যে আগামী 2030 মধ্যে, যেটা আমি বললাম 300 গিগাওয়াট বা 3 লক্ষ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ আমাদের করতে হবে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু 2000 মেগাওয়াটের উপরে। 2070 মধ্যে আমাদের কিন্তু নেট জিরোতে যেতে হবে, যে আগামী দিনে কিভাবে ধীরে ধীরে একদম টোটালি এই যে ফসিল ফুয়েলকে ফেজ আউট করা যাবে, এবং সেইখানে সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুতের মতো বড় বড় বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে। তার সঠিক পরিকল্পনা করে সেইটাকে যদি আমরা ফেলতে পারি, তবেই এটা একটা রুটিন পর্যায়ে এগোতে থাকবে। ডক্টর গণচৌধুরীর মতে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য ইতিপূর্বে তৈরি হওয়া ছোট ছোট প্রকল্পগুলিরও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তখন আমাদের যেটা অবজেক্টিভ ছিল, সুন্দরবন বা এরকম মিদনাপুরের অনেক জায়গা ছিল যেখানে মধ্যে বিদ্যুৎ ছিলই না, সেই বিদ্যুৎ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ছিল। কিন্তু এখন যেটা সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ বা কার্বন এমিশন কমানোর জন্য কয়লাকে রিপ্লেস করা। সেদিক থেকে বিচার করলে যে সুন্দরবনে বিশাল মাপের অনেক সৌর বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল, সেগুলো কিন্তু দীর্ঘদিন চলেছে, লোককে বিদ্যুৎ দিয়েছে, লোককে আলো দিয়েছে, এবং তারপর ওদের জীবন শেষ হয়েছে। তবে সেগুলোকে আবার যদি রক্ষণাবেক্ষণ করে মেনটেন করা যায়, সেটা কিন্তু একদিক দিয়ে খারাপ না হতে পারে, কিন্তু তার জন্য সরকারের একটা উদ্যোগ দরকার। সেই উদ্যোগটা যদি না হয় তাহলে আমি খুশি হব। পরিবেশবিদ জয়ন্ত বসু বললেন, আমাদের দেশে প্রতিটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে গেলে এই মুহূর্তে সম্পূর্ণরূপে জীবাশ্ম জ্বালানি বর্জন করা সম্ভব হচ্ছে না। তবে ধীরে ধীরে বিকল্প শক্তির দিকেই আমাদের অভিমুখ। সেই নিরিখে সরকারের এই পদক্ষেপ অবশ্যই ইতিবাচক। এই মুহূর্তে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু এক্ষুনি কয়লার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া বিদ্যুতের ক্ষেত্রে সম্ভব নয় বলেই ভারত সরকারেরও সিদ্ধান্ত। এবং ভারত সরকার বস্তুত গত 2-1 দিন আগে একটা প্রয়োগ বার করেছে, যাতে এই কয়লা থেকে বিদ্যুতের বিষয়টাকে খানিকটা সহজ করার কথাও বলা হয়েছে। তার কারণ হচ্ছে যে যদি আপনি বাইরের দেশগুলোর দিকে তাকান, উন্নত দেশগুলোর দিকে তাকান, তাদের তুলনায় আমাদের পার ক্যাপিটা এনার্জি ইউজ অনেক কম, এবং আমাদের এখনো বহু অংশ দেশের আছে যেখানে আরো বেশি বিদ্যুৎ প্রয়োজন। ফলে এটা চলবে, দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, মানে ধরুন আমরা 2025 সালে রয়েছি, 2025 থেকে 35 এইরকম সময় একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকবে। তারপর আস্তে আস্তে আমরা অচিরাচরিত শক্তির দিকে ঝুঁকে পড়ব। খেয়াল রাখতে হবে যে এই যে
ট্রানজিশনাল পিরিয়ডের পর ঝুঁকে পড়া, সেখানে একটা বড় রোল প্লে করবে বাজার বা মার্কেট। ইতিমধ্যেই সৌর বিদ্যুতের তৈরির যে খরচ সেটা কিন্তু তাপবিদ্যুতের থেকে কমে চলে গেছে। সুতরাং সরকারি সিদ্ধান্ত কোনোগুলোই তো বাজারকে বাদ দিয়ে হয় না। অ্যাকচুয়াল যদি আমরা ফিগার দেখি তাহলে দেখবো প্রায় 3 ভাগের 2 ভাগ কিন্তু হয় হচ্ছে কয়লা থেকে। ফলে এইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যথা হবে না। এটা ভালো উদ্যোগ। অন্তত পুরোপুরি কয়লা থেকে আমরা যে সোলারের দিকে পা ফেলছি, এটাকে আমার মনে হয় এই মুহূর্তে একটা পজিটিভ দিক। সেই 4 বছর বয়স থেকে বাবাকে দেখেই ঢাক বাজানো শুরু। বাবার সঙ্গেই প্রতিযোগিতা, অনুষ্ঠানে ঢাক বাজানোর হাতে খড়ি। তারপর একে একে বহু পথ পেরিয়ে তিনি এখন ঢাকি সম্রাট। পদ্মশ্রী সম্মানে ভূষিত উত্তর 24 পরগনার মচলন্দপুরের বাসিন্দা ঢাক শিল্পী গোকুল চন্দ্র দাস বাংলার ঐতিহ্যবাহী ঢাক শিল্পকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। মহিলাদের জন্য করেছেন নিখরচায় ঢাক প্রশিক্ষণের ব্যবস্থা, করে দিয়েছেন অনুষ্ঠান করার সুযোগও। কিছুদিনের মধ্যেই পদ্মশ্রী পুরস্কার হাতে পাবেন গোকুল দাস। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পল্লব ঘোষ। ছোটবেলা থেকে ঢাক বাজাচ্ছেন, আপনি এত জনপ্রিয় হয়েছে এলাকায়, রাজ্যে, দেশে। এখন পদ্মশ্রী পাওয়ার পর আপনার নাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। কতটা কঠিন ছিল বা কেমন ছিল এই সফরটা আপনার 4 বছর বয়স থেকে ঢাক বাজানো থেকে আজকে মানে পদ্মশ্রী পুরস্কারে নাম ঘোষণা হওয়া পর্যন্ত? এই জার্নিটা আমার খুব কষ্টের জার্নি, কারণ আমি ছোটবেলা থেকে 4 বছর বয়স থেকে বাবার সঙ্গে থেকে বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া, দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঢাক বাজনা বাবার সঙ্গে গেছি এবং বিভিন্ন কম্পিটিশন, বিশেষ করে যে সমস্ত কম্পিটিশন হয়েছে সমস্ত কম্পিটিশনে বাবার সঙ্গে গিয়ে আমি বাবার সঙ্গে, বাবাও বাজিয়েছেন, আমি বাজিয়েছি, কিন্তু বাবা কখনো সেকেন্ড হয়নি, বাবা সবসময় ফার্স্ট হয়েছে। ওনার একটা হাতে জাদু ছিল। তো যাই হোক, তো এই পর্যন্ত আমি যখন 2004 সালের আগে আমি মন থেকে ঢাক বাজনাটা ছেড়েই দিয়েছিলাম মনের কষ্টে। তার কারণ হচ্ছে একজন ঢাকি যেন শিল্পী না, মানে আমি গানও করতে পারি, আমি গানই করতাম তখন। তো ছোটবেলাতে ঢাক বাজাই ঠিকই, কিন্তু মাঝখানে আমি ঢাক বাজা ছেড়ে দিয়েছিলাম। সেটার কারণ হচ্ছে আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই আর আমি গান করতে গেলে যে সম্মানটা পাই, তো সেখানে অনেক ফার ডিফারেন্স। তো গান করতে গেলে যেমন আসুন দাদা বসুন, এটা মানে একটা আপ্যায়নটাই আলাদা, কিন্তু আমি ঢাক বাজাতে গেলে সেই আপ্যায়নটা পেতাম না। এবং ঢাকিরা বিশেষ করে পুজো সারাদিন খাটাখাটনি করে রাত 12টার পরে হয়তো তারা শুয়ে আছে, তো কখনো ক্লাবে ছেলেরা এসে বলতো, ওই দাদা একটু ঢাক বাজান তো, না বাজালেই তাদের ক্যাচাল শুরু হয়ে যাবে। তো এইটা শিল্পীর সম্মান ঠিক নয়। এর জন্য আমার মনে হয়েছিল যে ঢাক বাজাবো না, আমি যখন গান করতে পারি আমি গানই করবো। তো যাই হোক, তারপরে সেটা 2004 সালে এসে একটা সারা কলকাতা মিলে একটা ঢাকি কম্পিটিশন হয় এবং সেই ঢাকি কম্পিটিশন ঢাকি সম্রাট উপাধি পাই এবং সেখানে আমি উইনার ঢাকি। এবং ওখানেই আমার সঙ্গে দেখা হয় পণ্ডিত তন্ময় ঘোষ, আমার গুরু, তার সঙ্গে আমার দেখা হয়। আমি ওখান থেকে গুরুজি বললেন যে তুমি পুজো শেষ করে আমার সঙ্গে দেখা করো। তো আমি ভাবলাম কিছু একটা বিষয় আছে এখানে। আমি তখন চিনি না কে তন্ময় ঘোষ, কে বিক্রম ঘোষ, কে অজয় চক্রবর্তী, কে কি, আমি তখন চিনতাম না, কাউকেই চিনি না, তখন দেখা হয়নি, সাক্ষাৎ কোনোদিন। তো যাই হোক, তো তারপরে আমি পুজো শেষ করে ওনার সঙ্গে দেখা করলাম এবং পণ্ডিতজির যে তালতন্ত্র, ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক যে ব্যান্ড আছে তালতন্ত্র, তো তালতন্ত্র সেই উনি আমাকে মেম্বার আর্টিস্ট করে নিলেন এবং সেই থেকে আজও পর্যন্ত আমি কিন্তু তালতন্ত্রের একজন মেম্বার আর্টিস্ট। এবং তালতন্ত্রের শো যেখানেই হোক, ভারতে হোক বা ভারতের বাইরে হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাই, কারণ তারা এই ঢাক নিয়ে এর আগে কেউ এতভাবে ভাবেননি যে ঢাকিরাও যে শিল্পী, এই শিল্পীর সম্মান দেওয়া, এটা আমার কাছে বড় একটা গর্বের বিষয়। গোকুলবাবু মনে করেন তাঁকে সম্মান দিয়ে ভারত সরকার সমগ্র ঢাক শিল্পকে সম্মানিত করেছে, যা বাংলার আগামী প্রজন্মকে উৎসাহিত করবে প্রাচীনতম বাদ্যযন্ত্র ঢাক বাজানোকে পেশা হিসেবে গ্রহণ করতে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।